প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমিও তোমাদের আল্লাহর রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ আব্দুস শহীদ, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা। আজ তোমাদের নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা, হিসাব বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে আলোচনা করব। তোমরা সবাই বই, খাতা ও কলম নিয়ে বসে। তেজগাঁও মডেল হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাই স্বাগত। পাঠের সময় মনোযোগী হয়। তোমরা ফিনান্স ও ব্যাংকিং বইয়ের নবম অধ্যায় শেয়ার করো। নবম অধ্যায় আছে আমাদের ব্যাংকিং ও ব্যবসা তার ধরন। ব্যাংকিং ব্যবসা তার ধরন। বিগত ক্লাসে আমরা নবম অধ্যায় পাঠ 9.1 পর্যন্ত আলোচনা করছি, ব্যাংকের উদ্দেশ্যগুলি পর্যন্ত। আজ আমরা ব্যাংকের গঠন অর্থাৎ 9.2 পাঠ 9.2 পৃষ্ঠা 93 পৃষ্ঠা সবাই দেখো। 9.2 ব্যাংকের গঠন। কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন 2 জন ও সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়। কী বলছি দেখো, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়। পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা যায়। সীমাহীন বলতে ব্যাংকের শেয়ার হোল্ডার দ্বারা সীমাবদ্ধ। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন ব্যাংকগুলো সমবায় বা অন্য যে কোনো নামে পরিচালিত হলেও তা বেআইনি ব্যাংকিং ব্যবস্থা হিসাবে চিহ্নিত করা হবে। 9.3 ব্যাংকিং ব্যবসার মূলনীতি। এবার দেখো নিচে ব্যাংকের গঠনের পরবর্তী 9.3 ব্যাংকিং ব্যবসার মূলনীতি। ব্যাংকিং একটি ঝুঁকিবহুল ব্যবসা। ভালো করে এটা তোমরা পড়াশোনা করো, কারণ MCQ উত্তরগুলো। ব্যাংকিং একটি ঝুঁকিবহুল ব্যবসা। ঝুঁকি মোকাবেলায় শক্তিশালী, নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যবস্থাপনা না গড়লে ঝুঁকি এড়ানো কঠিন। অন্যের অর্থ নিয়ে ব্যবসা করার কারণে ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য বেশ কিছু মৌলিক নীতি মেনে চলতে হয়, যা আমরা আলোচনা করব। 1. নিরাপত্তার নীতি। ব্যাংকিং ব্যবসার মূল নীতিগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি, মূলত 16টি পর্যায়ক্রমে আলোচনা করব। 1. নিরাপত্তার নীতি। ব্যাংক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ নীতি গ্রাহকের অর্থ ও ঋণ হিসাবে প্রদত্ত অর্থে নিরাপত্তা বিধান। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংকে ঋণ প্রদানের সময় ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা এবং পর্যাপ্ত জামানত গ্রহণ করা উচিত। ব্যাংক নিরাপত্তার নীতিতে ব্যাংক গ্রাহকদের যে টাকা সংগ্রহ করে, জামানত রাখে, সেটা নিরাপত্তা। আর ব্যাংক ঋণ গ্রাহকদের যে ঋণ প্রদান করে, সেই ঋণ একটা নিরাপত্তা, সেই ঋণ যথাসময় আদায় করা যাবে কিনা ওগুলো বিবেচনা করা ব্যাংকের নিরাপত্তার নীতির আওতায়। 2 নম্বর মুনাফার নীতি। সুষ্ঠু মুনাফা অর্জন করা ব্যাংকের আরেকটি অপরিহার্য নীতি। আমানতকারীগণকে প্রদত্ত সুদ ও ঋণ গ্রহীতার নিকট হতে প্রাপ্ত সুদের পার্থক্যই
ব্যাংকের মুনাফার প্রধান অংশ। যারা টাকা আমানত করে তাদেরকে যে হার সুদ দেবে, আর ঋণ প্রদান করে তাদের থেকে প্রাপ্ত সুদ, এই দুইটা পার্থক্য। এক্ষেত্রে আমরা জানি ব্যাংক আমানত যে সুদ প্রদান করে, আর ঋণের ক্ষেত্রে তার চেয়ে বেশি সুদ আদায় করে। এই দুইটার পার্থক্যে ব্যাংকের মুনাফা আর লাভ, মুনাফার নীতি। তারল্য নীতি, আমানতকারী যখন টাকা তুলতে চায় তখন তাদের নগদ টাকা দিতে হবে। আবার এটা বিবেচনায় রেখে যদি আমানতের সব টাকা ব্যাংকে তারল্য অবস্থায় রেখে দেয়, কোথাও বিনিয়োগ না করে, তবে ব্যাংকের কোনো মুনাফা হবে না, বিনিয়োগ হবে না এবং ব্যাংকিং কোনো মুনাফাও হবে না। সুতরাং সার্থক ব্যাংক ব্যবসা মানে হলো সঠিক তারল্য নীতি, যেখানে অতিরিক্ত তারল্য থাকবে না, আবার তারল্য সংকটও হবে না। তারল্য নীতিকে ব্যাংকের ব্যবসায় অন্যতম ঝুঁকি, অর্থাৎ ব্যাংকের নগদ টাকার, ব্যবসায়িক ভাষা ব্যাংকের ভাষায় তারল্য নগদ টাকা সরবরাহ করা। ব্যাংকে জনগণ যেমন আমানতকারীগণ তাদের টাকা আমানত রাখে, তাদের প্রয়োজনে সে টাকা উত্তোলন করে। কখনো কোনো উত্তোলন, যেমন ঈদ, বিভিন্ন উৎসবের আগে দেখা যায় টাকা তোলা হিট করে, আবার সবসময় টাকা তুলব না সেই বিবেচনা, আবার টাকা ব্যাংকে যদি তারল্য টাকা পরিমাণ বেশি জমা রাখা করে তাহলে তারা বিনিয়োগ করতে পারবে না, বিনিয়োগ না করলে ব্যাংকের মুনাফাও হবে না, সেদিক বিবেচনা করে তারল্য নীতি অনুসরণ করা হয়। প্রাচুর্য বা সচ্ছলতার নীতি, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আর্থিক সচ্ছলতা প্রয়োজন। আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক দেউলিয়া হতে পারে, তাই আর্থিক সচ্ছলতা বা প্রাচুর্য ব্যাংকের একটি অন্যতম নীতি। 5. দক্ষতার নীতি, ব্যাংক ব্যবস্থাপনায় বোর্ড কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা ব্যাংকের সাফল্য অনেকাংশে নির্ভর করে প্রতিযোগিতামূলক বিশ্বের সাফল্য অর্জনের জন্য, তাই দক্ষতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। সেবার নীতি, ব্যাংক গ্রাহকদের বহুবিধ সেবা প্রদান করা ব্যাংকের একটি অন্যতম দায়িত্ব। গ্রাহকদের পর্যাপ্ত বহুমুখী সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ব্যাংকের উন্নতি সম্ভব। প্রচার নীতি, উপযুক্ত বোধগম্য ও আকর্ষণীয় প্রচারের মাধ্যমে ব্যাংকের প্রসার সম্ভব। ব্যাংক তার কর্মদক্ষতা, নির্ভরতা ও সেবামূলক কার্যাদি বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরে অবস্থা মুনাফা অর্জন করতে হয়। প্রচার নীতি, প্রচারেই প্রসার, যত প্রচার হবে ওটা তত প্রসার বা বিস্তৃত মানুষের কাছে পরিচিতি লাভ করবে। গোপনীয়তার নীতি, ব্যাংকের মক্কেলের আস্থা অর্জনের একটি উপায় তাদের হিসাবের গোপনীয়তা রক্ষা করা, তাই গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের একটি অন্যতম নীতি। সুনামের নীতি, উন্নত ব্যবস্থাপনা ও দক্ষতা পরিচালনা, গোপনীয়তা রক্ষা এবং সেবামূলক কাজের মাধ্যমে বাজারে সুনাম সৃষ্টি করা ব্যাংকের অন্যতম মূল নীতি। বিনিয়োগ নীতি, বিনিয়োগের শর্তসমূহ, বিনিয়োগের আকার, মেয়াদ, সুদের হার ইত্যাদি সে নীতি অনুসরণ করা হয়, তাই বিনিয়োগের নীতি সুষ্ঠু বিনিয়োগ নীতির উপর ব্যাংকের সফলতা অনেকাংশে নির্ভর করে। 11 নম্বর, উন্নয়নের নীতি, মুনাফা অর্জনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য সহযোগিতা করা ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ নীতি। উদ্দেশ্যের নীতি, ঋণ প্রদানের পূর্বে ব্যাংক প্রস্তাবিত প্রকল্পের উৎপাদনশীলতা ও লাভজনকতা বিবেচনা করে। এ ব্যাপারে অনুৎপাদনশীল এবং অনিশ্চিত ক্ষেত্রে ঋণ প্রত্যাখ্যান করা ব্যাংকের একটি উল্লেখযোগ্য নীতি। এবং যে ঋণ প্রদান করবে সেই ক্ষেত্রে অনুৎপাদনশীল এবং অনিশ্চিত ক্ষেত্রে ঋণ প্রত্যাখ্যান করা ব্যাংকের একটি উল্লেখযোগ্য নীতি। উৎপাদন এবং উন্নয়নশীল ক্ষেত্রে এবং যেখানে নিশ্চয়তা আছে সেই ক্ষেত্রে ঋণ প্রদান করে। মিতব্যয়িতার নীতি, স্বল্প ব্যয় অধিক মুনাফা ব্যাংকের অন্যতম নীতি। স্বল্প ব্যয় অধিক মুনাফা,
ব্যাংকের একটি অন্যতম নীতি। ব্যয় সংকোচন নীতির মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। সততা ও বিশ্বস্ততার নীতি। দক্ষ ব্যাংক ব্যবসার পূর্ব শর্ত হলো ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা। এই আস্থা অর্জনের জন্য ব্যাংক বিভিন্ন প্রকার সততা ও নিশ্চয়তার নীতি অবলম্বন করে থাকে। এই আস্থার বলেই গ্রাহক তাদের অর্থ মূল্যবান সম্পদ ব্যাংকের কাছে জমা রাখে। সাবধানতার নীতি। অনিশ্চয়তা ও ঝুঁকি এড়ানোর জন্য বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের সাবধানতার নীতি মেনে চলা বাঞ্ছনীয়। ব্যাংক সাবধান নীতি অবলম্বন করে থাকে। 16তম নম্বর আছে বিশেষায়নের নীতি। বৈদেশিক বাণিজ্য, ঋণ দান, নোট ইস্যু ইত্যাদি ক্ষেত্রে ব্যাংক বিশেষায়ন নীতি অনুসরণ করে থাকে, ফলে কার্য দক্ষতা বৃদ্ধি পায়। 9.4 আছে ব্যাংকের শ্রেণী বিন্যাস। পার্ট 9.4 ব্যাংকের শ্রেণী বিন্যাস। কাঠামো, মালিকানা, গঠন, নিবন্ধন, অঞ্চল ও নিয়ন্ত্রণের ভিত্তিতে ব্যাংক ব্যবসায় ছকে অনুযায়ী শ্রেণী বিন্যাস করা হয়েছে বিভিন্ন ছক অনুযায়ী। এবং কাঠামো ভিত্তিক শ্রেণী বিন্যাস। কাঠামো ভিত্তিক শ্রেণী বিন্যাসকে ব্যাংকে আমরা 4টি ভাগে ভাগ করছি কাঠামোগত শ্রেণী ভিত্তিতে। একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। একক ব্যাংক কি? শুধু একটি স্থানে স্থাপন। কি বলছি? একক ব্যাংক শুধু একটি নির্দিষ্ট স্থানে যখন একটি ব্যাংকের কার্যাবলী সম্পাদিত হয় তাকে একক ব্যাংক বলে, ইউনিট ব্যাংক বলে। একক ব্যাংকের কোনো শাখা অফিস থাকে না, বরং এ ব্যাংকের কার্যাবলী শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে। বাংলাদেশে একক ব্যাংকের প্রচলন নেই, অর্থাৎ একক ব্যাংক নেই। শাখা ব্যাংকিং এক বা একাধিক ব্যাংকের মাধ্যমে, এক বা একাধিক শাখার মাধ্যমে একটি প্রধান কার্যালয়ের অধীনস্থ অভ্যন্তরীণ এবং দেশের বাইরে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলী স্থাপন করে তাকে শাখা ব্যাংকিং বলে, ব্রাঞ্চ ব্যাংকিং বলে। শাখা ব্যাংকের কোনো আলাদা সত্ত্ব থাকে না। প্রধান অফিসের প্রতিনিধি হিসাবে শাখা ব্যাংকগুলো তাদের কার্যাবলী স্থাপন করে থাকে। যেমন জনতা ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, এদের বিভিন্ন ফার্মগেট শাখা থাকে, গুলিস্তান থাকে, নিউ মার্কেট থাকে, উত্তরা শাখা আছে, নোয়াখালী শাখা আছে, সচিবালয় শাখা আছে, বিভিন্ন জায়গায়। চেইন ব্যাংকিং যৌথ মালিকানা গঠিত হয়েও নিজ নিজ সত্তা অক্ষুণ্ণ রেখে যখন সহজভাবে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন ও নিয়ন্ত্রণ করে থাকে তখন এরূপ ব্যাংককে চেইন ব্যাংকিং ব্যবসা বলে। চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক উন্নতি সাধন। গ্রুপ ব্যাংকিং যখন 2 বা ততোধিক ব্যাংক একটি হোল্ডিং কোম্পানির অধীনে একত্রিত হয়ে কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে তখন তাকে গ্রুপ ব্যাংকিং বলে। একটি বৃহৎ ব্যাংক অন্য একটি বা কয়েকটি দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয় করে, ফলে দুর্বল ব্যাংকটি বৃহৎ ব্যাংকের অধীনস্থ বা সাবসিডিয়ারি ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করে। কার্য ভিত্তিক শ্রেণীকরণ। ব্যাংকের কার্য ভিত্তিক শ্রেণীকরণ এই ক্ষেত্রে ব্যাংকে 11টি ভাগে ভাগ করা হয়েছে। ধরন হচ্ছে কার্যভিত্তিক, কাজের ধরন। কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের মুরব্বী, পরিচালক ও নিয়ন্ত্রক। গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক যাকে সেন্ট্রাল ব্যাংক বলে ইংরেজিতে, মুদ্রাবাজারকে সুসংগঠিত আকার পরিচালিত করার উদ্দেশ্যে গঠিত। সাধারণত মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ, অর্থ ঋণ নিয়ন্ত্রণে বিশেষ ক্ষমতা ও দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক নিয়োজিত। বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক, ইংল্যান্ড ব্যাংক অফ ইংল্যান্ড, জাপানে
ব্যাংক অফ জাপান কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কর্মরত রয়েছে। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসাবে গ্রহণ এবং সে আমানত হতে ঋণ প্রদান কাজে প্রতিষ্ঠিত ব্যাংককে বাণিজ্যিক ব্যাংক বলে, যেমন ন্যাশনাল ব্যাংক লিমিটেড। কৃষি ব্যাংক কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কৃষকগণকে বিভিন্ন মেয়াদের ঋণ প্রদানে অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে যে ব্যাংক কাজ করে তাকে কৃষি ব্যাংক বলে। এটি একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশে কৃষি নির্ভর দেশ। আমাদের কৃষি উন্নয়ন অনেকখানি নির্ভর করে বাংলাদেশে কৃষি ব্যাংকের দক্ষতার উপর। শিল্প ব্যাংক দেশের শিল্প খাত উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত তাকে শিল্প ব্যাংক বলে। যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদির জন্য শিল্প ব্যাংক ঋণ প্রদান করে থাকে। বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশে এই ধরনের একটি ব্যাংক, শিল্প ব্যাংক। বিনিময় ব্যাংক বৈদেশিক লেনদেনের নিষ্পত্তি ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বিনিময় ব্যাংক বলে। বৈদেশিক মুদ্রা বিনিময়, রপ্তানি ইত্যাদি এ ব্যাংকের কাজ। বিনিয়োগ ব্যাংক নবগঠিত শেয়ার অবলেখক বা আন্ডাররাইটিং শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান, তারপরে ব্রিজ ফিন্যান্স, ডিবেঞ্চার, তারপরে ফিনান্স সহ বিভিন্ন পরামর্শমূলক কার্যাদি সম্পন্ন করে থাকে বিনিয়োগ ব্যাংক। সঞ্চয়ী ব্যাংক জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসাবে গ্রহণ ও মুনাফা বা সুদ প্রদানের মাধ্যমে জনগণকে অধিক সঞ্চয় উৎসাহিত করে তোলাই এ ধরনের ব্যাংকের উদ্দেশ্য। যে কোনো সময় এ ধরনের ব্যাংকের টাকা জমা এবং অর্থ উত্তোলনের সুযোগ বা অন্যান্য নিয়মে এই ব্যাংকের সঞ্চয় পরিচালিত হয়। বন্ধকি ব্যাংক ভূমি বন্ধক রেখে কৃষি বা শিল্পের প্রয়োজনে দীর্ঘমেয়াদে যে ব্যাংক ঋণ প্রদান করে তাকে বন্ধকি ব্যাংক বলে। পরিবহন ব্যাংক পরিবহন শিল্প উন্নয়নের লক্ষ্যে যে বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা করা হয় তাকে পরিবহন ব্যাংক বলা হয়। এ ব্যাংক যানবাহন নির্মাণ, যন্ত্রাংশ আমদানি, আধুনিকরণ, খুচরা যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ সরবরাহ করে থাকে। ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের উৎসাহিত করে শিল্পায়ন ত্বরান্বিত করার জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদান করে থাকে। আমদানি রপ্তানি ব্যাংক আমদানি রপ্তানি বাণিজ্যে সহায়তা প্রদানের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আমদানি রপ্তানি ব্যাংক বলা হয়। মূলত আমদানির জন্য ঋণ সরবরাহ, প্রত্যয়নপত্র অর্থাৎ এলসি, লেটার অফ ক্রেডিট সুবিধা, আমদানি তদারকি বিভিন্ন উদ্দেশ্যমূলক কাজ করে থাকে। এরপর আছে আমাদের ব্যবসায় সংগঠন ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ। ব্যবসায় সংগঠন ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ আমরা 5 ভাগে ভাগ করতে পারি। এক মালিকানা ব্যাংক, অংশীদারি ব্যাংক, যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক, সমন্বয় ব্যাংক, রাষ্ট্রীয় মালিকানা সমবায় ব্যাংক। এক মালিকানা ব্যাংক দেখো একক উদ্যোগে পুঁজিতে এবং এক ব্যক্তির বা মালিক দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংকে এক মালিকানা ব্যাংক বলা হয়। এর লাভ ক্ষতি মালিক একাই ভোগ করে। অংশীদারি ব্যাংক অংশীদার ব্যবসার মতো অংশীদারি আইনের ভিত্তিতে যে ব্যাংক গঠিত হয় ও পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে অংশীদারি ব্যাংক বলে। যারা ওই ব্যাংকে অংশী তারা সবাই ব্যাংকের লাভ ক্ষতি লাভ হলে ভোগ করে, ক্ষতি হলে বহন করে। যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক কোম্পানি আইনের আওতায় যে ব্যাংকের মূলধন গঠিত হয় এবং পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক, জয়েন্ট স্টক কোম্পানি ব্যাংক বলা হয়। সমবায় ব্যাংক সমবায়ের নীতি ও আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত ব্যাংককে সমবায় ব্যাংক বলা হয়। রাষ্ট্রীয় মালিকানা সম্পূর্ণভাবে সরকারি মালিকানা ও পরিচালিত যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে রাষ্ট্রীয় বা সরকারি ব্যাংক বলা হয়, যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, তারপরে আছে রূপালী ব্যাংক। মালিকানা ভিত্তিক শ্রেণীকরণ। এরপর আছে মালিকানা সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, যৌথ মালিকানা
ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক। দেখো, মালিকানা ভিত্তিতে ব্যাংক শ্রেণীকরণের মধ্যে সরকারি ব্যাংক, সরকারি উদ্যোগে গঠিত ও সরকারি অর্থে পুঁজি সংগৃহীত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককেই এক কথায় সরকারি ব্যাংক বলে, যেমন অগ্রণী ব্যাংকগুলি। বেসরকারি ব্যাংক, ব্যক্তি মালিকানায়, যৌথ মালিকানায়, বেসরকারি উদ্যোগে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককেই এক কথায় বেসরকারি ব্যাংক, প্রাইভেট ব্যাংক বলে, যেমন যমুনা ব্যাংক লিমিটেড, পদ্মা ব্যাংক লিমিটেড। বিশেষায়িত ব্যাংক, গ্রামীণ ব্যাংক এই ধরনের একটি ব্যাংক, বিশেষায়িত। গতানুগতিক ব্যাংক জামানত ব্যতীত ঋণ দিতে পারত না বলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগণ ব্যাংক সেবা ঋণ পেতে পারত না। গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিট বা জামানতবিহীন ঋণ সৃষ্টি করে তাদেরকে ব্যাংক কার্যক্রমের আওতায় নিয়ে আসে। যৌথ মালিকানা ব্যাংক, সরকারি ও বেসরকারি উন্নয়ন খাতযুক্ত মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংককে যৌথ মালিকানা ব্যাংক বলা হয়। আমাদের দেশে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড একটি যৌথ মালিকানা ব্যাংকের উদাহরণ। সুশাসিত ব্যাংক, এ ধরনের ব্যাংকের মালিক সরকার, তবে সরকারি বেসরকারি শাসিত ব্যাংক, যেটা স্বশাসিত, নিজের শাসন সত্ত্বাধিকারী ব্যাংক, স্বশাসিত ব্যাংক। এ ধরনের ব্যাংকের মালিক সরকার, তবে সরকারি ব্যাংকের সাথে পার্থক্য হলো এটি স্বশাসিত এবং স্বনিয়ন্ত্রিত। সরকারের মুখ্য পদে বা পরিচালক মণ্ডলীর প্রতিনিধি প্রেরণ করে থাকেন, কিন্তু সাধারণ কার্যক্রম কোনো প্রকার হস্তক্ষেপ করে না। বিদেশি ব্যাংক, এক দেশের ব্যাংক যখন অন্য দেশে এসে ব্যবসা পরিচালনা করে থাকে, ওই দেশের জন্য তারা বিদেশি ব্যাংক হিসেবে আখ্যায়িত হয়, অর্থাৎ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠিত ব্যাংককে বিদেশি ব্যাংক বলে, যেমন বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। অঞ্চল ভিত্তিক প্রকারভেদ, অঞ্চল ভিত্তিক প্রকারভেদকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: আঞ্চলিক ব্যাংক, জাতীয় ব্যাংক, আন্তর্জাতিক ব্যাংক। কোনো অঞ্চল বিশেষের কার্যক্রম পরিচালনা করার জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আঞ্চলিক ব্যাংক অর্থাৎ রিজনাল ব্যাংক বলা হয়, যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এটা শুধু রাজশাহী। তারপরে আছে জাতীয় ব্যাংক, একটি দেশের সীমানা থেকে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করলে তাকে জাতীয় ব্যাংক বলে, ন্যাশনাল ব্যাংক, জাতীয় ব্যাংক বা ন্যাশনাল ব্যাংক বলে। আন্তর্জাতিক ব্যাংক, একটি দেশের জাতীয় সীমানায় গণ্ডি ভেদ করে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করার উদ্দেশ্যে যে ব্যাংকের শাখা আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত তাকে আন্তর্জাতিক ব্যাংক অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যাংক বলে। নিবন্ধিত ব্যাংকের শ্রেণী হিসাবে 2 ভাগে ভাগ করা যায়: দেশি ব্যাংক, বিদেশি ব্যাংক। দেশের ব্যাংকিং আইনের আওতায় যে ব্যাংক গঠিত পরিচালিত তাকে দেশি ব্যাংক অর্থাৎ ডোমেস্টিক ব্যাংক বলে। আর বিদেশি ব্যাংক, যে এক দেশের নিবন্ধিত কিন্তু ব্যাংক ব্যবসার জন্য অন্য দেশে পরিচালিত করলে তাকে বিদেশি ব্যাংক বলে, ফরেন ব্যাংক। বিশেষ মক্কেল ভিত্তিক দিক শ্রেণীকরণে ব্যাংককে আবার 4 ভাগে ভাগ করা যায়: শ্রমিক ব্যাংক, মহিলা ব্যাংক, স্কুল ব্যাংক, ভোক্তাদের ব্যাংক। বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীকরণ: শ্রমিক ব্যাংক, শ্রমিকের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে জীবন ধারণের মান উন্নয়নের লক্ষ্যে শ্রমিক ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। আমাদের দেশে স্বতন্ত্রভাবে শ্রমিক ব্যাংক নেই, তবে শিল্প কলকারখানা এলাকায় শাখা খুলে বাণিজ্যিক ব্যাংকগুলো এই উদ্দেশ্য সাধন করে। মহিলা ব্যাংক, মহিলাদের সঞ্চয় উৎসাহিত করার জন্য, তাদেরকে ব্যাংকিং কার্যক্রমের সাথে পরিচালিত করার জন্য এবং সর্বোপরি মহিলাদের বিশেষভাবে ব্যাংকিং সুবিধা প্রদান করার জন্য প্রতিষ্ঠিত ব্যাংককে মহিলা ব্যাংক বলে। স্কুল ব্যাংক, উন্নত দেশগুলোর স্কুল ব্যাংক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের দেশে অবশ্য এই ধরনের ব্যাংক 1960 সালের দিকে একবার প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি। স্কুলের শিক্ষার্থীদের সঞ্চয়ের জন্য সঞ্চয় ব্যাংক বা সঞ্চয় বাক্স বা ব্যাংক সরবরাহ করে থাকে স্কুল ব্যাংক। শিক্ষার্থীরা এতে টাকা পয়সা জমা করে থাকে, স্কুল থেকে সঞ্চয় উৎসাহ দেওয়া হয় এবং ব্যাংকের উদ্দেশ্যে সাধিত হয়। ভোক্তাদের ব্যাংক, ভোক্তাদের বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা প্রদানের জন্যই এই ব্যাংক গঠিত ও পরিচালিত হয়। ব্যাংক তার মক্কেলকে একটি কার্ড সরবরাহ করে যার নাম ক্রেডিট কার্ড। এর দ্বারা
ভোক্তা বাকিতে বাজার থেকে পণ্য ক্রয় করতে পারে। এটা মুক্ত ব্যাংকের নিয়ন্ত্রণের ভিত্তিতে ব্যাংকে আবার 3 ভাগে ভাগ করা যায়। নিয়ন্ত্রণের ভিত্তিতে পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ব্যাংক, আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক, বাজার নিয়ন্ত্রিত ব্যাংক। পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক, যে ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় তাকে পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক বলে। আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক, যে ব্যাংকের কার্যক্রম আংশিকভাবে সরকার নিয়ন্ত্রণ করে এবং আংশিক ব্যাংকের নিজস্ব নীতি অধীনে, তাকে আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক বলে। বাজার নিয়ন্ত্রিত ব্যাংক, এ ধরনের ব্যাংকের উপর সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ নেই। বাজারের অর্থনীতি, মার্কেট ইকোনমি সাধারণত এ ধরনের ব্যাংকের গড়ে ওঠে। বাজার অর্থনীতি বলতে 4টি প্রশ্নের উত্তর বাজার থেকে নিতে হয়। 1. কে উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করবে, কত মূল্যে বিক্রয় করবে, কী পদ্ধতিতে উৎপাদন হবে। এই 4টি প্রশ্নের কোনো উত্তর সরকার বা কেন্দ্রীয় ব্যাংক দিলে সেটা বাজার অর্থনীতিকে অর্থনীতিতে ব্যাহত করবে। তাই বাজার চাহিদা সরবরাহের মাধ্যমে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাংকের শ্রেণীবিভাগ। আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাংককে 4 ভাগে ভাগ করতে পারি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুদারাবা, মুসারাকা, মুরাবাহা, ইজারা। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ব্যাংক 4 প্রকার হয়ে থাকে। মুদারাবা ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিতে বিভিন্ন ধর্ম তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় অনুশাসন প্রয়োগকল্পে যে ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয় তাদের ধর্মীয় ব্যাংক বলে। ইসলামী শরিয়া অনুযায়ী দেশের প্রায় 90% মুসলিম জনগোষ্ঠীকে সেবা দানের লক্ষ্যে 1983 সালে সর্বপ্রথম বাংলাদেশের বেসরকারি ব্যাংক হিসাবে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন হয়। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সাথে সেবা প্রদানের সামঞ্জস্য থাকলেও ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় আমানত গ্রহণ ও ঋণ প্রদানের নিম্নলিখিত পণ্য ও সেবা দেখতে পাওয়া যায়। 1. মুদারাবা গ্রাহককে ব্যবসায় মূলধনের যোগান দেওয়া এবং ব্যবসায় শরিক হিসাবে তার মূলধন ব্যবস্থাপনা করা এই সেবার অংশ। মুসারাকা ব্যাংক এবং গ্রাহকের যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালনার মাধ্যমে লাভ লোকসান সমবন্টনের মাধ্যমে এই ধরনের কারবার পরিচালিত হয়। তৃতীয়, মুরাবাহা ঋণ গ্রহীতাকে কোনো কিছু অর্থাৎ গাড়ি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যখন অর্থায়ন করা হয় তখন তাকে মুবারাহা সেবা বলা হয়। এক্ষেত্রে ব্যাংক কিছু লাভসহ ঋণের অর্থ ফেরত পেয়ে থাকে। ইজারা ব্যাংক কখনো কোনো ক্রেতার পক্ষ হয়ে গ্রাহকের অনুরোধে বিভিন্ন পণ্য ক্রয় করে এবং নির্দিষ্ট সময়ের জন্য ক্রেতার ব্যবহারের জন্য তার কাছে হস্তান্তর করে। নির্দিষ্ট সময়ও সেসব গ্রাহক ব্যাংকের পণ্য ব্যাংকের নিকট ফেরত দেয় এবং ব্যবহারের সময়টুকুর জন্য ব্যাংকে নির্দিষ্ট পরিমাণে ভাড়া প্রদান করে। এছাড়া ইসলামী ব্যাংকের এই 4টি মুদারাবা, মুসারাকা, মুরাবাহা, ইজারা এই 4টি কাজ ছাড়াও অন্যান্য বিবেচনা করা হয়, আরও 7টি কাজ করে থাকে। এছাড়া ইসলামী ব্যাংক ব্যবহৃত কার্দে হাসান, বাই মুয়াজ্জেল, বাই সালাম সহ অন্যান্য পণ্য বিনিময় ব্যাংক দেখতে পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে কর্মরত ইসলামী ব্যাংকগুলো হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল বারাকা ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। এই 7টি ইসলামী ব্যাংক বাংলাদেশে প্রচলিত আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামী ব্যাংকের শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের নবম অধ্যায়ের 9.2, 9.3 এবং 9.4 নিয়ে আলোচনা করছি। তোমরা বাসায়
এটা আবার ভালো করে নিজের দায়িত্বে দেখবে। তোমরা যারা এখনও সিলেবাস সংগ্রহ করনি, স্কুল অফিস থেকে সিলেবাস ডায়েরি সংগ্রহ করে তদ অনুযায়ী লেখাপড়া করে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে থাকার চেষ্টা করবে, সামাজিকতা বজায় রাখবে, কোনো কারো বাড়ির বাইরে বের হলে জনসংখ্যা এড়িয়ে চলবে, অবশ্যই মাস্ক ব্যবহার করবে, ধন্যবাদ।